আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইসির তালিকাভুক্ত অনেক পর্যবেক্ষক সংস্থাই নাম সর্বস্ব, ঠিকানা অনুযায়ী নেই অফিস বা কার্যক্রম, বিতর্কিত হতে পারে নির্বাচন, বলছেন বিশ্লেষক। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছা পেতে সহায়তা করবে বিশ্ব সম্প্রদায়, জানালেন ডক্টর খলিল। নিরাপদ প্রত্যাবাসনেও মিলেছে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস। গাজার উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছে নতুন ত্রাণবহর। উপত্যকার কাছাকাছি পোল্যান্ডের পতাকাবাহী ম্যারিনেটকে আটকাতে পারেনি ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার যেন রাজনৈতিক সদিচ্ছা দেখায়, সেজন্য সহায়তা করবে বিশ্ব সম্প্রদায়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলছেন, নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকারও আশ্বাস মিলেছে জাতিসংঘের রোহিঙ্গা সম্মেলন থেকে। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন আহমেদ রেজা। গেল বছর প্রফেসর ইউনুসের দেয়া প্রস্তাবে সাড়া দিয়ে এবছর প্রথমবারের মতো রোহিঙ্গা সম্মেলন করল জাতিসংঘ। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ৭০ দেশের প্রতিনিধিরা এতে অংশ নেন। গুরুত্ব পায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও তার আগ পর্যন্ত পর্যাপ্ত আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখা। ঢাকার আশা, আগামীতে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে সব ধরনের সহযোগিতা মিলবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা প্রধান উপযোগ্য বিষয় ছিল পর্যাপ্ত পরিমাণ সহায়তা আদায় করা, সেটা মোবিলাইজ করা। কিন্তু এই প্রথমবারের মতো আমরা দেখলাম যে এই সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানের জন্য বিশ্ব সম্প্রদায় তাদের যে পলিটিক্যাল উইল সেটা ইনভেস্ট করতে প্রস্তুত রয়েছে। রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ বলেছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ছাড়াও আসিয়ান, ইউরোপিয়ান ইউনিয়ন সবাই এই ইস্যুতে বাংলাদেশের পাশে, যা আগে দেখা যায়নি। যুক্তরাষ্ট্র হোক, ইউরোপিয়ান ইউনিয়ন হোক বা অন্যরা হোক, আসিয়ানের প্রতিনিধি হোক, সমস্যার সবাইকে এই বিষয়ে একই সঙ্গে কথা বলবার সুযোগ উদাহরণ আমরা আগে দেখিনি। আমরা এমন একটা অবস্থায় পৌঁছেছি যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সহায়তা আমরা এবং সমর্থন আমরা পাবো। সম্মেলনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মিলে $96 মিলিয়ন অনুদান ঘোষণা করেছে। প্রথমবারের মতো আয়োজিত রোহিঙ্গা সম্মেলন থেকে বেশ কিছু আশ্বাস পেল বাংলাদেশ। তবে এই সংকট উত্তরণে এখনই দরকার সকলের সমন্বিত প্রচেষ্টা। সে বার্তাও পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ। 52 ভাষা সৈনিক, মুক্ত চিন্তার পথিকৃৎ আহমদ রফিক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার রাতে রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 96 বছর। মরণোত্তর দেহদান করে গেছেন আহমদ রফিক। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই মাস থেকেই কিছুটা বিরতিতে হাসপাতালে সময় কাটছিল ভাষা সংগ্রামী আহমদ রফিকের। বহুদিন ধরেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনি রোগ সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। সবশেষ ভর্তি হয়েছিলেন বারডেম হাসপাতালে, ছিলেন আইসিইউতে। বৃহস্পতিবার রাত 10:12 খবর আসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আহমদ রফিক। এক মহাত্মার মহাপ্রয়াণ। কিডনির সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, অন্য ওই যে ইএসআর বাড়তি ছিল, অন্য সমস্যা, সোডিয়াম কম ছিল, এইগুলিতে অনেক রোগে জড়ায় ধরছে। বেশি অসুস্থ আজকে 2.5 মাস ধরে। 2.5 মাসের ভিতরে 12-10 দিন ছিল ওই কমিউনিটি হাসপাতালে। স্বজনরা জানান, শুক্রবার হাসপাতালের মর্গেই থাকবে মহান এই ভাষা সংগ্রামীর মরদেহ। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে শনিবার নেওয়া হবে জাতীয় শহীদ মিনারে। বাংলাদেশে চিকিৎসা যাতে একটু ভালোর দিকে যায়, কিছু করতে পারার এই চাওয়াটা ওনার সবসময় ছিল। উনি ওনার দেহ দান করে গেছেন বারডেম হাসপাতালকে আজকে থেকে প্রায় 10-12 বছর আগে। এটা হয়তো অনেকেই জেনে থাকবেন। তো এটা ওনার শেষ ইচ্ছা যে ওনার দেহ আমরা দান করেছি। আহমদ রফিকের জন্ম 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর গ্রামে। তিনি অংশগ্রহণ করেছিলেন 1952 সালের ভাষা আন্দোলন ও পরবর্তী সময়ের আন্দোলনগুলোতে। ডাক্তারি শিক্ষা সম্পন্ন করলেও চিকিৎসকের পেশা গ্রহণ করেননি। জীবদ্দশায় পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সংবর্ধনা। খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় এখনও বহাল রয়েছে 144 ধারা।
তবে অনেকটাই স্বাভাবিক হয়েছে জনজীবন। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শহরে যানবাহন ও মানুষের চলাচল কিছুটা কম। খুলেছে দোকানপাট। জেলা জুড়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কয়েক স্তরের নিরাপত্তার পাশাপাশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চলছে। এর আগে গুইমারায় ১৪৪ ধারা ভঙ্গ, হামলা, অগ্নিসংযোগ ও ৩ জনকে হত্যার ঘটনায় আলাদা 2টি মামলা করে পুলিশ। এছাড়া সদরে সহিংসতার ঘটনায় পুলিশের পক্ষ থেকে দায়ের করা হয় আরও একটি মামলা। সম্প্রতি মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। সেনাবাহিনী জানায় ধর্ষণ ইস্যু পুঁজি করে পাহাড় অশান্ত করার পরিকল্পনা ছিল। রাজধানীর মিরপুরে সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়েছে। সকাল 7টার দিকে ঘটে আগুন দেওয়ার ঘটনা। বাস চালক জানান, সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারা দিয়ে থামতে বলেন। থামার পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। এ সময় যাত্রীরা আতঙ্কে বাস থেকে নেমে পড়েন। বাসের সামনে গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে আগুন ধরিয়ে দেওয়া হয় বাসটিতে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে নিয়ে যায়। বাস কর্তৃপক্ষের অভিযোগ, কিছুদিন আগে নেসার উদ্দিন নামে এক ব্যক্তিকে চাঁদার দাবিতে তাদের স্টাফদের জখম করে। এই ঘটনার সাথেও তার সংশ্লিষ্টতা রয়েছে দাবি করেন তারা। 2-3 জন সিঙ্গেল দিছে, সিঙ্গেল দেওয়ার পরে চাপাইছি, চাপানোর পর 2-3 জন লাভ দেয় ওইটা হেল্পারের মাইডা মইরা পরে গাড়িতে আগুন ধরা দিছে। আর সামনে খারাপ 2 রাউন্ড গুলি করছে, সামনে গেলাছে আর চাপা দিয়ে কুবাইছে আর আমাকে 2 জনে মারছে। আগুন যদি চান্দা মন্দা দেয় তাহলে কোম্পানির গাড়ি এমনই করে আগুন ধরবো। এর আগেও ঘটাইছে, এর আগে স্টাফরে কোবাইছে, আমাদের এক স্টাফরে কোবাইছে। ঠিক আছে, এখন মনে করেন ড্রাইভারও মারলো, আগুন ধরাই দিল। মেয়র ও কাউন্সিলর না থাকায় ব্যাহত পাবনা পৌরসভার নাগরিক সেবা। 24-এর গণঅভ্যুত্থানের পর দেশের অন্যান্য পৌরসভার মতো অপসারিত হন পাবনার জনপ্রতিনিধিরাও। এতে স্থবির হয়ে পড়েছে নাগরিক সেবার পাশাপাশি উন্নয়নমূলক কাজ। দ্রুত ভোগান্তি নিরসনের দাবি বাসিন্দাদের। দেশের উত্তরের জেলা পাবনার আয়তন 2371 বর্গ কিলোমিটার। নাগরিক সেবা প্রদানে রয়েছে 9টি পৌরসভা, যার অধিকাংশই প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত। 24-এর গণঅভ্যুত্থানের পর দেশের অন্যান্য পৌরসভার মতো অপসারিত হন মেয়র ও কাউন্সিলররা। এরপর নিয়োগ দেওয়া হয় প্রশাসক, তবে তাতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত পৌরবাসী। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে একাধিক পদে কর্মরত আছেন, কাজেই তাদের ওই নিজস্ব দপ্তর সামলাতে হিমশিম খেতে হয়। প্রত্যয়নপত্রের জন্য আসছিলাম, তা আমি এখানে ওই এক জায়গায় অ্যাপ্লিকেশন করলাম, আর এক জায়গায় কাগজ জমা দিলাম, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করলাম। হয়তো কাউন্সিলর থাকলে মনে হয় এই দৌড়াদৌড়িটা আমার করা লাগতো না। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন সংস্কারের অভাবে খানাখন্দে ভরা বিভিন্ন সড়ক, পোহাতে হচ্ছে দুর্ভোগ। বেহাল ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসী। রাস্তার নির্মাণ করার জন্য বিভিন্ন প্রক্রিয়া করতেছে, আমরা এখন পর্যন্ত সেটা পারি নাই করতে। যিনি প্রশাসক মহোদয় রয়েছেন, ওনাকে অনুরোধ করবো, আপনি যে দায়িত্বে রয়েছেন সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইহুদিদের উপাসনালয় সিনাগগে হামলার ঘটনায় হামলাকারীর নাম পরিচয় প্রকাশ করেছে পুলিশ। বৃহস্পতিবার এক বিবৃতিতে পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ওই ব্যক্তির নাম জিহাদ আল শামি। 35 বছরের ওই হামলাকারী সিরীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। ইহুদিদের পবিত্রতম দিন ইয়ম কিপ্পুর উদযাপন উপলক্ষে জড়ো হওয়া মানুষের ভিড়ের মধ্যেই হঠাৎই ঢুকে পড়ে একটি গাড়ি। পরে ছুরি দিয়ে হামলা চালান এক ব্যক্তি। এ সময় পুলিশি অভিযানে প্রাণ হারায় আততায়ী। এই ঘটনায় কমপক্ষে 2 জনের নিহত হয়েছেন, আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 4 জন।